৬ নম্বরের যে পয়েন্টের কথা বলবো, এটা হচ্ছে বেশিরভাগ বলবো না, কিন্তু অনেক শিক্ষার্থীরা এই ভুলটা করে থাকে। তারা কি করে? আ একটা যেকোনো একটা প্রশ্নের উত্তর লেখছে এবং সেটা কি করছে যে তারা খাতা ভরে, ভরে লেখছে। মানে কিরকম? যে ৮-১০ লাইনের ভেতরে বা ৫-৭ লাইনের ভিতরে একটা পেজ শেষ করে দিচ্ছে। দেখো এই শিক্ষার্থীর খাতাটা যদি তোমাকে দেখাই, তাহলে দেখো এই লেখাগুলোর মাঝে যথেষ্ট পরিমাণ গ্যাপ দিয়েছে। তো এই গ্যাপ দেওয়ার ফলে কি হবে? খাতাটা দেখো দূর থেকে যদি দেখাই, এই খাতাটা কিন্তু দেখতে অতটা সুন্দর লাগছে না। হ্যাঁ, সে হতে পারে যে এই উত্তরটা পারফেক্টলি করেছে বা যে কথাগুলো এই উত্তরে যুক্ত করার কথা ছিল, সে সবগুলোই লিখেছে। কিন্তু তারপরেও দেখো তুমি একজন শিক্ষার্থী হিসেবেও যদি মূল্যায়ন করো, ওর খাতাটা কিন্তু দেখতে অতটা সুন্দর লাগছে না। তো পরীক্ষার খাতায় তুমি যদি এর আগের মতো ওরকমভাবে যদি একটু গুছিয়ে লেখো, প্যারা আকারে একটু ছোট করে। আমি বলছি না যে একদম ছোট করে লিখতে হবে। কিন্তু এত বড় করে গ্যাপ দিয়ে তুমি যদি লেখো, তাহলে তোমার উত্তরপত্রটা দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না। ৭ নম্বর পয়েন্টে আমি যে বিষয়টার কথা আলোচনা করব, এই ভুলটা বা এই মিস্টেকটা আমি বলব প্রায় একদম প্রত্যেকটা স্টুডেন্টই করে থাকো। সেটা হচ্ছে যে ২ টা প্রশ্নের তুমি উত্তর করছো কিন্তু তার মাঝে কোনো প্রকার গ্যাপ দিচ্ছ না। এখানে দেখো আমার এই শিক্ষার্থীটা ক এবং খ নম্বর প্রশ্নের যে উত্তরটা ও করেছে, দেখো এর মাঝে এই যে ক এবং খ এই ২ টার মাঝে দেখো ও ফাঁকা জায়গায় দেয় নাই। মানে মাঝে কোনো গ্যাপ রাখে নাই। পাশাপাশি লেখতে শুরু করে দিয়েছে। তো এর ফলে কি হয় দেখো আরো একটা খাতা যদি আমি দেখাই, এখানে দেখো ক লিখেছে এবং খ লিখেছে। ২ টার মাঝে কিন্তু ফাঁকা জায়গা রাখে নাই। হ্যাঁ? তো এরকমভাবে দেখো এই যে এখানে দেখো একটা প্রশ্নের উত্তর করেছে। আবার ঠিক দেখো ঘ নম্বর প্রশ্নটা দেখো ঠিক তার একদম পরের লাইনে সে ঘ নম্বর প্রশ্নের উত্তর করেছে। তো এইভাবে উত্তর করার ফলে আসলে কি হয়? এভাবে উত্তর করার ফলে যখন একজন পরীক্ষক খাতা দেখেন, অনেক সময় তার চোখ এড়িয়ে যেতে পারে। যে তুমি একটা প্রশ্নের উত্তর করেছো তারপরেই যে আরেকটা প্রশ্নর উত্তরও যে আছে, অনেক সময় চোখ এড়িয়ে যেতেই পারে। এটা মানুষ মাত্রই ভুল করে। তো একজন পরীক্ষক তিনি যখন খাতাটা দেখবেন, এভাবে তুমি যে এখানে আরেকটা প্রশ্নের উত্তরও করেছো, এই বিষয়টা অনেক সময় তার চোখ এড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি হবে? তুমি ওই প্রশ্নটার নম্বর পাওয়া থেকে তুমি কিন্তু বঞ্চিত হলে। একটা প্রশ্ন লিখবা, তারপরে মিনিমাম একটা গ্যাপ দিয়ে তারপরে আরেকটা প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবা। ৮ নম্বর পয়েন্টে আমি যে বিষয়টার কথা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা হচ্ছে তোমার আইসিটিতে যে ফিগার গুলো আঁকা হয় অথবা আইসিটি বাদে অন্যান্য সাবজেক্টে যে ফিগার বা চিত্র আঁকার যে ব্যাপারগুলো থাকে, যে প্রশ্নগুলো সেগুলো তোমরা যে ভুলটা করে থাকো সেটা হচ্ছে তোমরা অনেক সময় অনেক শিক্ষার্থী কলম দিয়ে চিত্রগুলো আঁকার চেষ্টা করো। হ্যাঁ? এই শিক্ষার্থীটা চিত্রটা এঁকেছে এবং ওর চিত্রটায় ভুল গেছে। হ্যাঁ? ও চিত্রটা আঁকতে যেকোনোভাবে গেটটা আঁকতে ভুল করেছে। তারপরে কি করেছে? এখানে কিন্তু কাটাকাটি করেছে। তারপরে ও আবার নিচেই ওই চিত্রটা ওই গেটেরটা চিত্রটা আবার এঁকেছে। এর ফলে কি হচ্ছে দেখো, ওর খাতাটা যদি আমি একটু দূর থেকে দেখাই, দেখো ওর খাতাটা কিন্তু দেখতে আ একদম বাজে লাগছে বা আমি বলব যে খুবই খারাপ দেখা যাচ্ছে। অনেক সময় এই যে সে কোনটা থেকে যে দাগগুলো দিয়েছে, হ্যাঁ? কোনটার সাথে কোনটার কানেকশন দিয়েছে এই বিষয়গুলো কিন্তু ভালোমতো ক্লিয়ারলি বোঝা যায় না। এখানে তোমরা দেখো। তো এক্ষেত্রে কি করা দরকার ছিল আসলে? এক্ষেত্রে তুমি কলম দিয়ে যখন চিত্র আঁকবা তখন অবশ্যই খুবই মনোযোগ সহকারে খুবই সচেতনতার সহিত এই চিত্রগুলো আঁকার চেষ্টা করবা। যাতে চিত্রগুলো আঁকতে যেয়ে কোনো প্রকার কাটাকাটির যাতে কোনো স্কোপ তৈরি না হয়। কলম দিয়ে চিত্র আঁকো তাতে কোনো প্রকার সমস্যা নাই। কিন্তু চিত্রটা যেন কাটাকাটি না হয়। একদম ক্লিয়ার একটা চিত্র যদি তুমি আঁকো সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ৯ নম্বর পয়েন্টে আমি যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ঠিক ৮ নম্বর পয়েন্টে অনেকে কলম দিয়ে লিখেছ। তা আবার অনেক শিক্ষার্থী আছে যে পেন্সিল দিয়ে চিত্রগুলো আঁকে। ওকে? আইসিটির হোক বা অন্য যেকোনো সাবজেক্টের হোক যে চিত্রগুলো বা ফিগার গুলো আঁকতে হয় এগুলো অনেকে পেন্সিল দিয়ে আঁকে। তো পেন্সিল দিয়ে আঁকাটাই সবথেকে উত্তম যাতে একটু ভুল গেলে বা কোথাও চিত্রটা আঁকতে একটু মিস্টেক গেলে তুমি যাতে রাবার দিয়ে সেটা সংশোধন করার সুযোগটা থাকে। তো এক্ষেত্রে দেখো আমি যে খাতাটা দেখাচ্ছি এই শিক্ষার্থীর খাতাটা দেখো সে একটা নিম্নমানের পেন্সিল কিন্তু ব্যবহার করেছে। এই বিষয়ে তোমাদের খুবই সতর্ক থাকাটা আমি মনে করি জরুরি। কারণ তুমি দেখো এই যে চিত্রটা দেখো সে নিম্নমানের পেন্সিলটা ব্যবহার করার কারণে তার চিত্রটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আবার অপর পেজে সে কিন্তু আবার আ কলম দিয়ে অন্য প্রশ্নের উত্তর করেছে যার কারণে তার এই যে চিত্রটা এই গেটগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। নরমালি এর খাতাটা যখন আমি মূল্যায়ন করি তখন কিন্তু এই চিত্রগুলো কিন্তু ক্লিয়ার ছিল না। দেখো এই দাগগুলো কিন্তু ভালোমতো পড়ে নাই।
তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে একটা ভালো মানের পেন্সিল অবশ্যই তোমরা সাথে রাখবা, যেটা পরীক্ষার খাতায় যে চিত্র বা ফিগারগুলো আঁকতে হয়, সেই ফিগারগুলো আঁকার ক্ষেত্রে যাতে তোমরা একটা ভালো মানের পেন্সিল ব্যবহার করতে পারো। 10 নম্বর এবং সর্বশেষ যে পয়েন্টের কথা আমি তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে অনেক পরীক্ষার্থী আছো যারা উত্তরপত্রে তোমার উদ্দীপকে যে বিষয়টা উল্লেখ থাকে, মানে প্রশ্নের যে বিষয়টা উল্লেখ থাকে, সেই প্রশ্নটা লিখে থাকো। এই বিষয়টা আমি বলব যে তোমাদের এড়িয়ে চলা উচিত। কারণ প্রশ্ন তো উদ্দীপকটা তো তোমার প্রশ্নে লেখাই আছে। তো সেটা আবার নতুন করে তোমার উত্তরপত্রে লিখে তোমার সময় নষ্ট করা আসলে আমি কোনো প্রকার প্রয়োজন আছে বলে মনে করি না। দেখো এই শিক্ষার্থীরা উদ্দীপকটা দেখো, হুবহু উদ্দীপকটা সে কিন্তু তুলে ধরেছে। এই উদ্দীপকটাই বলা ছিল যে এই যে চিত্রটা দেখা যাচ্ছে যে স্টার চিহ্নর দ্বারা একটা শেপ, এটা হচ্ছে সি প্রোগ্রামে মাধ্যমে করতে হবে। তো দেখো সে এই যে এই ফিগারটাও, উদ্দীপকের এই চিত্রটাও দেখো সে তার উত্তরপত্রে সেখানে তুলেছে, এবং এই টোটাল উদ্দীপকটাও সেখানে তুলেছে। তারপরে সে এই সি প্রোগ্রামের অংশটা তারপরে সে লেখা শুরু করেছে। হ্যাঁ, কিন্তু আমি বলবো এক্ষেত্রে তোমাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা একদম শুরুতেই সরাসরি সি প্রোগ্রামে চলে যাবা। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল তুমি একটা লাইন একটা ভূমিকা লিখতেই পারো, কিন্তু তাই বলে সমস্ত উদ্দীপকটা তোমার উত্তরপত্রে তোলার কোনো দরকারই নেই। এক্ষেত্রে কি হবে, উদ্দীপকটা যদি তুমি তোমার উত্তরপত্রে তোলো তাহলে তোমার কিন্তু সময় অপচয় হচ্ছে, আবার জিনিসটা দেখতেও কিন্তু বাজে লাগছে। তো এই ছিল মোট 10টা পয়েন্ট। আশা করি তোমরা সকলেই 10টা পয়েন্ট খুব মনোযোগ সহকারে শুনেছো, এবং আশা করি এই বিষয়গুলো তোমরা সবাই খুবই গুরুত্ব সহকারে নিয়ে এই বিষয়গুলো মাথায় রেখে পরীক্ষাগুলো দিবা। তো এই সবসময় মনে রাখবে একটা কথা, যে তোমার ভালো নম্বর ক্যারি করার জন্য অবশ্যই তোমার খাতাটা খুব সুন্দর মতো পরিপাটি একটা খাতা হইতে হবে। খাতাটা যত দেখতে সুন্দর হবে তুমি ভালো নম্বর তত সহজেই ক্যারি করতে পারবা। যে কোনো শিক্ষক যিনি তোমার খাতাটা মূল্যায়ন করবেন, একটা পরিপাটি খাতা দেখলে তিনার কিন্তু অটোমেটিক্যালি ভালো একটা নাম্বার দেওয়ার মনোমানসিকতা তিনার ভিতরে কিন্তু তৈরি হয়ে যায়। তো এই বিষয়গুলো আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখে তোমরা তোমাদের পরীক্ষা দিবা। তো সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।